দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন মেজর মুজাফফর হোসেনের বাড়িতে কিন্তু আগুন লাগিয়ে দিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গ্রেপ্তার হওয়া আসামিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে নেপথ্যের কুশীলবদের পরিচয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে বহিষ্কার করা হয়েছে, প্রকাশ করেছেন এবং সেই ধারাবাহিকতায় এবার রাষ্ট্রপতিকে বহিষ্কার করেছে তারেক রহমান। এদিকে আজ মুজাফফর হোসেনের জবানবন্দিতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ফেঁসে গিয়েছে জিয়াউর রহমানের মামলায়। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রীও বিপদে পড়ে তারেক রহমান সরাসরি অ্যাকশন নেন, সবাইকে বহিষ্কার করেন। পরিচয় পাল্টেছেন, দেশ বদলেছেন, ছদ্মনামে কাটিয়েছেন জীবনের দীর্ঘ সময়, কিন্তু বদলাতে পারেননি জন্মগত একটি চিহ্ন, নাকের নিচে থাকা একটি তিল। ৪৫ বছর কোথায় ও কার সহায়তায় পলাতক আত্মগোপনে ছিলেন সাবেক সেনা কর্মকর্তা মেজর মুজাফফর হোসেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত মুজাফফরের গ্রেপ্তারের পর আবারও সামনে এসেছে 1981 সালের সেই রক্তাক্ত অধ্যায়। বিশ্লেষকরা বলছেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িতদের মধ্যে বেঁচে থাকা। আমরা মনে করি যে রাষ্ট্রপতি এখন চলে যাওয়াটা কেবলই সময়ের ব্যাপার। আমরা সবাই সেই সময়ের অপেক্ষা আছি, তার নীরব ভূমিকা নিষ্ক্রিয়তার কারণে। মুজাফফরের গ্রেপ্তার শুধু একজন দীর্ঘদিনের পলাতক সেনা কর্মকর্তা আটকের ঘটনা নয়। জিয়াউর রহমান হত্যাকাণ্ডে 1981 সালে 30 মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে যাওয়া সশস্ত্র সেনা কর্মকর্তাদের একজন তিনি। 45 বছর পর তার গ্রেপ্তারে পুরনো কয়েকটি প্রশ্ন আবার সামনে এসেছে। সেদিন সার্কিট হাউসে প্রকৃতপক্ষে কি ঘটেছিল, হত্যার পর মুজাফফর কি ভূমিকা নিয়েছিলেন এবং এত বছর তিনি কোথাও কার সহায়তায় আত্মগোপনে ছিলেন। শহীদ জিয়াউর রহমানকে হত্যা করায় মেজর মুজাফফর হোসেনের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। কে বা কারা এই আগুন লাগিয়ে দিয়েছে তা নিয়ে আজকে আমরা আলোচনা এবং পর্যালোচনা করে এমন কিছু অজানা গুরুত্বপূর্ণ গোপন তথ্য খুঁজে পেয়েছি যা জানলে আপনারা ইতিমধ্যে অবাক হতে বাধ্য। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব এই মেজর মুজাফফর হোসেনের বাড়িতে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে। সেই ভিডিওটি আমরা একটু পরেই দেখতেছি। তার আগে আমরা ছোট্ট একটি ভিডিও দেখে আসবো, তারপরেই চলে যাব মূল ভিডিওতে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘাতক পলাতক মেজর মুজাফফর হোসেনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। 1981 সালে জিয়া নিহতের পর সিদ্ধান্ত হয় মরদেহ পাহাড়ে ফেলে দিতে, আর এই কাজটি দেওয়া হয় স্বয়ং মুজাফফরকে। তবে তিনি মরদেহ ফেলে না দিয়ে একটি পাহাড়ির চূড়ায় দাফন করেন। এর কিছুদিন পর তিনি ভারতে পালিয়ে যান এবং সেখানে দীর্ঘ সময় ধরে আত্মগোপনে ছিলেন। পাহাড় থেকে জিয়ার মরদেহ খুঁজে বের করা থেকে শুরু করে আবার চন্দ্রিমা উদ্যানে দাফন, এই দীর্ঘ প্রক্রিয়ার সবটাই জানেন মুজাফফর। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয় চন্দ্রিমা উদ্যানে আসলে দাফন করা হয়েছিল অজ্ঞাত একজন ব্যক্তির মরদেহ। আসলেই কি তাই? তবে কি জিয়ার মাজারে দাফন করা হয়েছে অন্য কারো মরদেহ, নাকি আওয়ামী লীগের এসব দাবির সব ভ্রান্ত? কিভাবে জিয়ার মরদেহ পাহাড় থেকে খুঁজে এনে চন্দ্রিমা উদ্যানে দাফন করা হয়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব জীবনের কথার আজকের ভিডিওতে। চলুন মূল ভিডিও শুরু করা যাক। 1981 সালে 30 মে ভোররাতে ভারতের গোয়েন্দা এর চক্রান্তে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। ঘটনার আগের দিন তিনি চট্টগ্রাম গিয়েছিলেন তার প্রতিষ্ঠিত দল বিএনপির স্থানীয় নেতাদের বিরোধ মেটাতে। জিয়া নিহতের ঘটনার পর কর্নেল মতিউর রহমান মেজর রেজাকে জিয়ার মরদেহ পাহাড়ে ফেলে দিতে বলেন, কিন্তু মেজর রেজা এই কাজে অস্বীকৃতি জানালে পরে কাজটি দেওয়া হয় সদ্য গ্রেফতার হওয়া মুজাফফরকে। এই ঘটনার পর সেখানে উপস্থিত হওয়া মেজর রেজাউল করিম জানান, সার্কিট হাউসে যাওয়ার পর আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠে দেখি সিঁড়ি বারান্দায় একটা জিয়াকে সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা। এদিকে এক পর্যায়ে ঢাকা সেনানিবাস থেকে একটি টেলিফোন আসে। টেলিফোনের অপর প্রান্ত থেকে বলা হলো যে জেনারেল এরশাদ মেজর জেনারেল মঞ্জুরের সাথে কথা বলতে চান, কিন্তু জেনারেল এরশাদের সাথে কথা বলার বিষয়ে মোটেই আগ্রহী ছিলেন না জেনারেল মঞ্জুর। জেনারেল এরশাদ ফোন করার পর দুইবার সে টেলিফোন রিসিভ করেননি জেনারেল মঞ্জুর। এক পর্যায়ে রিসিভ করলেও সামান্য কথা বলে রেখে দেন। রেজার কাছে মনে হয়েছিল মেজর জেনারেল মঞ্জুরের সাথে সমঝোতার মাধ্যমে জেনারেল এরশাদ হয়তো ক্ষমতায় যেতে যাচ্ছেন, কিন্তু জেনারেল মঞ্জুর হয়তো জেনারেল এরশাদকে মেনে নিতে চাননি। যাই হোক, জিয়ার মরদেহের প্রসঙ্গে ফেরা যাক। মৃতদেহ একটি পাহাড়ি গ্রামে দাফন করে মেজর মুজাফফর বিপদ টের পেয়ে ভারতে পালিয়ে যান।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, রিমান্ডে মোজাফফরকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেছেন তিনি সেদিন চট্টগ্রামের সার্কিট হাউসেই ছিলেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যে শেষ করে দেওয়া হবে তা তিনি জানতেন না। নানান ঘটনার মধ্য দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে 1 জুন জিয়াউর রহমানের মৃতদেহ খুঁজতে বের হয়েছিলেন ব্রিগেডিয়ার হান্নান শাহ। তার সাথে ছিলেন কয়েকজন সিপাহী, একটি ওয়্যারলেস সেট এবং একটি স্ট্রেচার। যেহেতু মুজাফফর পলাতক, তাই জিয়াকে কোথায় দাফন করা হয়েছে সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য ছিল না। তারা কাপ্তাই রাস্তার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তারা একটি অনুমানের উপর ভিত্তি করে নতুন কবরের সন্ধান করছিলেন। তখন একজন গ্রামবাসীকে কবরের বিষয়ে জিজ্ঞাসা করা হয়। ব্রিগেডিয়ার হান্নান শাহ এসে গ্রামবাসীকে জিজ্ঞেস করেন সেনাবাহিনীর সৈন্যরা সেখানে কোনো ব্যক্তিকে সম্প্রতি দাফন করেছে কিনা। তখন সে গ্রামবাসী একটি ছোট পাহাড় দেখিয়ে জানালেন সৈন্যরা সেখানে একজনকে কবর দিয়েছে। তবে সে গ্রামবাসী জানতেন না যে কাকে সেখানে কবর দেওয়া হয়েছে। গ্রামবাসী দেওয়া তথ্য অনুযায়ী ব্রিগেডিয়ার হান্নান শাহ সৈন্যদের নিয়ে সেখানে গিয়ে দেখেন নতুন মাটিতে চাপা দেওয়া একটি কবর। সেখানে মাটি খুঁড়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আরও 2 সেনা কর্মকর্তার মৃতদেহ দেখতে পান তারা। তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃতদেহ তুলে চট্টগ্রাম সেনানিবাসে আনা হয়। সেখান থেকে হেলিকপ্টারে করে জিয়াউর রহমানের মৃতদেহ ঢাকায় পাঠানো হয়। তবে আওয়ামী সংশ্লিষ্টরা ব্রিগেডিয়ার হান্নান শাহর বক্তব্যকে স্বীকার করেন না। তাদের দাবি, চট্টগ্রামের রাঙ্গুনিয়ার গ্রামবাসী নাকি জিয়াউর রহমানকে কবর দিতে দেখেনি, দেখেছিল একটা বাক্স। সেদিনকার প্রত্যক্ষদর্শী অনেকেই নাই, কফিনে কে আছে তা দেখে নাই। এমনকি মরদেহ ঢাকায় আনার পরেও খালেদা জিয়া, তারেক জিয়া, বিচারপতি সাত্তারও দেখে নাই। আরেকটি সূত্র থেকে জানা যায়, চট্টগ্রাম সেনানিবাসের তৎকালীন সহকারী প্রধান সামরিক ডাক্তার লেফটেন্যান্ট কর্নেল তোফায়েল ড্রেসিংয়ের পর কফিনে ঢুকান। কয়েক প্রত্যক্ষদর্শী জানান পুরো বডি ব্যান্ডেজ করা ছিল আর মুখ ছিল বিভৎস। ফলে আসলে সেটি জিয়া ছিলেন নাকি অন্য কেউ তা নিয়ে বিভিন্ন ধোঁয়াশা রয়েছে। তবে মেজর মুজাফফর যেহেতু এখন আটক রয়েছেন, তার কাছ থেকে বিভিন্ন তথ্য নেওয়ার চেষ্টা চলছে। আসলে জিয়াকে কোথায় কিভাবে তিনি দাফন করেছিলেন? সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয় চন্দ্রিমা উদ্যানে আসলে কি জিয়াকে দাফন করা হয়েছিল? সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ৪৫ বছর পর ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন। তৎকালীন মেজর মোজাফফরের বয়স এখন ৭৭ বছর এবং ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ১৬ জুলাই সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী গত বুধবার রাত ১০টা ১০ মিনিটে বনানী ডিএইচএস এর একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় তাকে এবং পরবর্তীতে জিজ্ঞাসাবাদ শেষে পরিচয় নিশ্চিত হওয়ার পর পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের একটি দলের কাছে তাকে হস্তান্তর করা হয় এবং ৪৫ বছর পর আলোচনায় আবারও সেই শহীদ জিয়া হত্যা মামলা চলে আসছে। এটা নিয়ে বহু তর্ক বিতর্ক আছে, সেসব নিয়ে আমরা জানার চেষ্টা করব। আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন, আমার পাশে রয়েছেন অবসরপ্রাপ্ত মেজর ব্যারিস্টার এম সরওয়ার হোসেন, আইনজীবী, সুপ্রিম কোর্ট, এবং তার পাশে রয়েছেন মোস্তফা কামাল, উপবার্তা প্রধান, বাংলা ভিশন। আপনাদের দুজনকে আজকে আমাদের সপ্তাহের দেশের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে অবসরপ্রাপ্ত মেজর ব্যারিস্টার এম সরওয়ার হোসেন, আপনার কাছ থেকে আলোচনাটা শুরু করতে চাই যে ১৯৮১ সালের ৩০শে মে শুধু একটি অতীত ঘটনা নয়, বরঞ্চ এটি ফিরে আসবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অসমাপ্ত ফাইল হয়ে, সেটাই বলা হয়। এবং এটি নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, অনেক আলাপ আলোচনা আছে এবং চট্টগ্রাম সার্কিট হাউসে সেই রক্তাক্ত ভোরে একজন প্রেসিডেন্টের নিহত হবার খবর যেভাবে তখন হয়তো আলোচনায় এসেছিল, তখন হয়তো মিডিয়া ওইভাবে সরব ছিল না, তারপরও তো এসেছিল আলোচনায়। এবং ৪৫ বছর পরও সেই ফাইল এখনো বন্ধ হয়নি। অনেক প্রশ্ন রয়ে গেছে, অনেক অসমাপ্ত তথ্যও রয়ে গেছে। এটি আসলে কেন হলো, সেই ফাইল কেন বন্ধ করা গেল না, বা কি পরিস্থিতি ছিল তখন? আপনার কাছ থেকে একটু ডিটেলস শুনতে চাই ব্যারিস্টার সারওয়ার। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আজকে সহালোচক এবং প্রিয় দর্শক। দেখুন, যখন প্রেসিডেন্ট জিয়া ১৯৮১ সালে এই নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয় কিছু বিপদগামী সেনা অফিসের হাতে, তখন আমি ক্লাস 10-এর ছাত্র, পিরোজপুর সরকারি স্কুলের। সো ঘটনা আমাদের স্পষ্ট মনে রয়েছে এবং সেই সময় যে মানুষের ভিতরে যে ব্যথা, মানুষ যে একটা জাতি একটা লিডার পেয়েছিল, যে সমস্ত দেশ পৃথিবীতে টেক অফ করেছে, যে সমস্ত সেই রকম প্যারামাউন্ট নেতৃত্ব জিয়াউর রহমান সেইভাবে লিড দিয়েছিল এবং সে যে ন্যায্যতা ভিত্তিক, দেশপ্রেম ভিত্তিক এবং স্বনির্ভর বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, মানুষের প্রতি প্রচণ্ড পপুলারিটি তিনি অর্জন করেছিলেন
এবং যখন তিনি নিহত হলেন হি ওয়াজ অ্যাট দ্য পিক অফ হিস পপুলারিটি। সেই সময় উনি মারা গেলেন, অল্প একটু সময় পেয়েছিলেন শাসক ব্যবস্থায়, 4.5 বছর 5 বছর। ওনার হত্যাকাণ্ডে জাতি স্তম্ভিত হয়ে গেল। আমি তখন একটু পাশে ছিলাম, শুনলাম, শুনে প্রথমে বিশ্বাসই করা যায় নাই যে প্রেসিডেন্ট জিয়া হ্যাজ বিন কিলড। তো এরপরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ইন্টারমিডিয়েট পাশে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, পাবলিকের ছাত্র ছিলাম। তারপরে আমি হঠাৎ করে 1986 আর্মিতে গেলাম এবং আর্মিতে আমি 21 বছর চাকরি করেছি। এবং এই প্রেসিডেন্ট জিয়া হত্যাকাণ্ডের উপর যতগুলো বই আছে এবং যারা সামনে থেকে দেখেছে সবার সাথে আগ্রহ করে কথা বলেছি, শুনেছি, জেনেছি। একজন ছিল ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ, যে রাউজান থেকে এই ডেড বডিটা উঠে পরে ঢাকা এনেছিল, তার মুখের বক্তব্য শুনেছি। সো 45 সালের পরে মেজর মুজাফফর অ্যারেস্টেড হয়েছে, এটা ভালো খবর। এই কারণে যে পৃথিবীতে অনেক নেতা অনেক সময় খুন হয়েছে, অ্যাসাসিনেটেড হয়েছে। ইন্দিরা গান্ধী অ্যাসাসিনেট হয়েছে, রাহুল গান্ধী অ্যাসাসিনেট হয়েছে, আপনার ইসরায়েলে একজন প্রেসিডেন্ট ছিল শিমন পেরেস, এরকম জন এফ কেনেডি। সো প্রেসিডেন্ট জিয়ার একটু আলাদা ছিল এই সেন্সে যে এত পপুলার ছিল যে পুরা জাতি শোকে নিমজ্জিত হলো। সো যে কোনো ঘটনার এই ধরনের হত্যাকাণ্ড, অ্যাসাসিনেশন, যাই হোক, পরবর্তী স্টেপটা কি বিচার করা, সেই বিচারটা হয়েছে সেই সময়। অনেকের ভিতরে এরকম একটা আলোচনা আসে যে সিভিল কোর্টে তার বিচার হয়নি কেন, বা ওইখানে একটা মামলা ছিল সিভিল আদালতে, ক্রিমিনাল পেনাল কোর্টের একটা মামলা ছিল। আচ্ছা, সো এখানে সাংবিধানিক একটা বিধান আছে, কোনো বিচার আপনার দুইবার করা যাবে না, এবং একাধিক আইনে যদি কোনো অপরাধ অ্যাট্রাক্ট করে তাহলে যে কোনো একটা আইনে বিচার করলে দ্যাট ইজ ওকে, কারণ তাকে দুইবার বিচার করা যাবে না। তাহলে কোর্ট মার্শালে সে সময় বিচার হয়েছে 18 জনের, এবং তাদের অনেকের যাবজ্জীবন এবং ম্যাক্সিমামে ফাঁসি হয়েছে। ঘটনা পরম্পরায় যেটা জানা যায়, উনি ওই হত্যাকাণ্ডের অন অফ দ্য রিং মেম্বার ছিল, একদম মানে একটি পার্সন, এবং বলা হয়ে থাকে যে সে নাকি গুলি করেছিল, এবং সে ওই ডেড বডিগুলো নিয়ে রাউজানে নিয়ে সেইখানে নিয়ে যে কবরস্থ করা, সেইখানে সে ওই তাড়াহুড়ো করে, অর্থাৎ লাশ লুকাবার যে প্রসেসটা সেটা করেছিল। এরপর উনি পালিয়ে গেলেন। পালিয়ে গেলে একটা আলোচনার সামনে আসছে যে তার কোর্ট মার্শাল হয়েছিল এবং দণ্ডপ্রাপ্ত। এইটা বোধ হয় সঠিক না, কারণ পলাতক কারো কোর্ট মার্শাল হয় না। কোর্ট মার্শালের যে প্রসিডিউর, তাতে তার সশরীরে হাজির থাকতে হয়, তার মেডিকেল টেস্ট হতে হয়, তার অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ সে দোষী বা নির্দোষ এইটা তাকে জিজ্ঞাসা করতে হয়। এবং যখন বিচার চলে সে তখন তার নিজের কেস কন্ডাক্ট করতে পারে, অথবা ডিফেন্স অফিসার হিসেবে কাউকে নিতে পারে, অথবা ডিফেন্স লয়ার, ইভেন বেসামরিক লয়ারকেও নিযুক্ত করা যায়। উনি পালিয়ে রয়েছেন। 2009 সাল পরে অনেকে বলে থাকে 1996 সালে আওয়ামী লীগ যখন ক্ষমতা আসছিল তখনও হয়তো সে দেশে আসছিল, এবং এখন যখন 9 সাল থেকে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ তাদের ফ্রেন্ডলি গভর্নমেন্ট ছিল, সেই সময় নাম পরিবর্তন করে উনি বাংলাদেশে চলে আসছে। সো ওই যে পাপ বাপকেও ছাড়ে না, যে এক সময় না এক সময় বিচার হয়, এই উনি এখন ধরা পড়ছে। তাহলে এখন কি করণীয়? সেনাবাহিনীতে যে কোনো ঘটনা ঘটে একটা প্রথম আরেকটা তদন্ত হবে এখন। আচ্ছা, এই তদন্তে বের করা হবে, তার মানে নতুন করে তদন্তের সুযোগ আছে তার ব্যাপারটায়। সে পালিয়েছিল, সেই মেজর মুজাফফর কিনা, কোথায় পালিয়েছিল, কিভাবে পালালো, এবং সেই সহায়তা করলো। এবং এই তদন্তে ওই 1981 সালে হত্যাকাণ্ডের যে তদন্ত আসছে সেই তদন্তের কপিও রিলেট করা হবে, এবং সেইখানে দেখা হবে তার বিরুদ্ধে কি সুপারিশ ছিল, তার ভিতরে কি ফাইন্ডিংস ছিল, ওই সুপারিশ অনুযায়ী তার বিচার হবে। এখন সে পলাতক থাকাতে সে দুইটা অফেন্স করেছে। একটা হলো ডেজার্টার। আর্মিতে আপনি জানেন যে ডেজার্টার হলে 14টা জায়গায় তার ওয়ারেন্ট অর্ডার যায়, তার মানে তার এই ওয়ারেন্ট অর্ডারগুলো সব জায়গায় ছিল। এই একটা হলো সে পলাতক, এই পলাতক হিসেবে তার বিচার হবে। আর দুই, ওই 81 সালের যে হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেনা আইনের আপনার ধারা 91 অনুযায়ী 5টা অফেন্স ব্যতীত বাকি সব অফেন্স 3 বছরের ভিতরে যদি বিচার করা না হয় তাহলে সেটা আপনার তামাদি হয়ে যায়, টাইম বার্ড হয়ে যায়। কিন্তু 5টা অফেন্স কখনোই টাইম বার্ড হয় না, সেটা আজীবন মরার একদিন পর্যন্ত সেটা আপনার আর্মি অ্যাক্টের আওতায় থাকবে, এবং যখনই অ্যারেস্ট হবে তখনই তাকে বিচারের সম্মুখীন করা যাবে। সেই 5টি কি? সেটার একটা হলো আপনার এই যে খুন, ম্যানস্লাটার, একটা হলো মিউটিনি, একটা হলো ডেজার্টার, আর একটা যদি ধর্ষণ
এই যে গ্রিভিয়াস অফেন্স যদি থাকে আর প্রপার্টি রিলেটেড অফেন্স যদি থাকে, তাহলে সে কিন্তু এখানে দুইটা অ্যাট্রাক্টেড হয়েছে, একটা হলো ডেজার্টার আর একটা হলো মিউটিনি। তার মানে এখানে আমার ধারণা যে তার আর একটা কোর্ট মার্শাল এখানে হবে এবং সেইখানে তার এই যে অপরাধ সেটা নিষ্পত্তি হবে। যখন যে কোনো অপরাধের যারা যারা এই অপরাধ করেছে, অপরাধ সংগঠন করেছে, তাদের বিচার যদি নিষ্পত্তি হয়, ওইটাই তার পরিবারের এবং দেশের কাম্য। ইন দ্যাট কেস যখন সমস্ত আসামির আদালতের রায় অনুযায়ী বিচার হবে, তখন ওইটাকে বলা হয় চ্যাপ্টার পাস্ট অ্যান্ড ক্লোজড। আচ্ছা, সো এটা ক্লোজ হয় না, একটা লিকিং, একটা মিসিং লিঙ্ক ছিল, সেই লিঙ্কটা এখানে এস্টাবলিশ হয়েছে। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে আসছে, সেটা হলো যে জেনারেল মঞ্জুর যখন পুলিশের হাতে ধরা পড়েছিল, তখন সে বলেছিল যে আমাকে পুলিশের হাতে যেন দেওয়া হয়। তার মানে হলো তার কিছু বলার ছিল, তিনি বলতে পারেন নাই। যতটুকু আমরা জানি, প্রেসিডেন্ট এরশাদের নির্দেশে ক্যাপ্টেন আজাদ নামে একজন অফিসার তাকে এমপি চেকপোস্টে হত্যা করেছে। তাহলে উনি মেজর মোজাফফর সে সময় G2 অফ ছিল, গ্রেড 2 লেভেলের অপারেশন অফিসার ছিল 24 ডিভিশন চিটাগংয়ে। সেই 24 ডিভিশনে উনি জেনারেল মঞ্জুরের কাছাকাছি ছিলেন। আর কর্নেল মতিন, এই কিলিংটাকে কি আমরা এক্সট্রা জুডিশিয়াল কিলিং বলবো? না, এটা একটা মিউটিনি। আচ্ছা, মিউটিনি এক্সট্রা জুডিশিয়াল হলো যে এই পুলিশে যে হত্যাকাণ্ড করো, বিচার বহির্ভূত হত্যা, এটা মিউটিনি। মিউটিনি পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় হয়, বিভিন্ন কারণ হয়, অনেক কারণ থাকে। তো ইট ইজ এ ক্লিয়ার, ওই যে বিপদগামী কিছু অফিসারের এক ধরনের কু, মিলিটারি কু। আচ্ছা, তো সেই জন্য যে এই বিচারটা যে সেই সময় যেটা জেনারেল মঞ্জুর বলতে চেয়েছিল, এইখানে ইন্ডিয়ার ইনভলভমেন্ট ছিল কিনা, ষড়যন্ত্র ছিল কিনা, ধারণা করা হয় যে এরশাদ হলো ইন্ডিয়ান পাপেট। আচ্ছা, হ্যাঁ, তার বাড়ি তো ইন্ডিয়াতে। তাহলে সে তার একটা লয়াল একজন ক্যাপ্টেনকে দিয়ে তাকে হত্যা করালো। তার কথাগুলো শোনা হলো না কেন? কোর্ট মার্শালে কিন্তু ডিফেন্স দেওয়ার, তার বক্তব্য শোনার কিন্তু সুযোগ রয়েছে। তাহলে উনি কি বলতেছিল, এখানে ষড়যন্ত্রটা কি ছিল, প্ল্যান কারা করলো, এরা দেশ এবং বিদেশের ষড়যন্ত্র ছিল কিনা, যেটা আমি বললাম যে অন্য দেশের বহির্দেশের, আমি তো নাম ধরেই বললাম, অন্য দেশের ষড়যন্ত্র ছিল কিনা। কারণ প্রেসিডেন্ট জিয়া যেভাবে রাষ্ট্রকে পরিচালনা করছিল, যেভাবে টেক অফ করছিল, বাংলাদেশ অনেক উন্নত দেশে পরিণত হয়েছে। আপনি পৃথিবী জানেন যে সমস্ত দেশ টেক অফ করেছে, আপনার এই জর্জ মার্শাল থেকে শুরু করে তারপরে আপনার যারা যারা মাহাথির মোহাম্মদ লিখন, এইরকম একজন ভালো নেতা বাংলাদেশ পেয়েছিল। সেই নেতৃত্বকে হত্যা করা, মানে অনেক কমেন্টেটর তখন বলছে যে বাংলাদেশ 30 বছর পিছিয়ে গেল। এই যে ষড়যন্ত্র, সেইগুলা এখন হয়তো বের হওয়ার একটা সুযোগ আসছে। নিশ্চয়ই, আমরাও সেটা আশা করি। ধন্যবাদ আপনাকে আপনার বক্তব্যের জন্য। এ পর্যায়ে মোস্তফা কামাল, আপনার কাছে জানতে চাচ্ছি, যেটা ব্যারিস্টার এম সারওয়ার বলছিলেন যে বাংলাদেশ অলমোস্ট 30-40 বছরের মতো পিছিয়ে গেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। আমার প্রশ্ন হচ্ছে, বিএনপি যখন বা যতবারই ক্ষমতায় এসেছিল, সরকারে ছিল আর কি, তখন প্রেসিডেন্ট জিয়া হত্যার ব্যাপারে তারা কি খুব বেশি সরব ছিল? যদি এটা আলোচনায় না থাকতো, যদি আলাপ আলোচনা তারা নাই তুলতো, তাহলে কেন তোলা হয়নি আসলে? আপনি কি মনে করেন, আপনার কি ব্যাখ্যা আছে? ধন্যবাদ আপনাকে। খুব রহস্যজনক বিষয় এখনো বিষয়টা। আজ থেকে আবার বা গত রাত থেকে আবার নতুন করে আলোচনায় বিষয়টা। এই কারণে আমার সহ আলোচক সরোয়ার ভাই পরিষ্কার করে বলেছেন, তিনি আইনেরও মানুষ, বিচার অঙ্গনের মানুষ, আবার সামরিক অঙ্গনের মানুষও, আবার রাজনীতির সাথেও আছেন। প্রেসিডেন্ট জিয়া হত্যার সাথে কিন্তু রাজনীতি আছে, সামরিক বাহিনীর বিষয় আছে, আইনের বিষয় আছে, বিচারের বিষয় আছে, আবার অপ্রকাশিত কিছু অধ্যায়ও আছে। মজার ঘটনা হচ্ছে, বাংলাদেশের বিভিন্ন ঘটনা নিয়ে যেমন আলোচনা আছে, বই পুস্তকও আছে, কিন্তু তো প্রেসিডেন্ট জিয়া হত্যার বিষয়ে আমরা একটা বইয়ের উপর বেশি নির্ভর করতাম। পরে অনেক বই বের হয়েছে, সেটা ছিল কর্নেল হামিদের বই, 3টি সেনা অভ্যুত্থান বিষয়ক। এই বইটা একটু বেশি নির্ভর করা হতো, তিনি বর্ণনাগুলো দিয়েছিলেন চমৎকার করে। আর আপনার প্রশ্নের দৃষ্টি একটা কথা আসে, শেখ হাসিনা যখন 96-তে ক্ষমতায় আসলেন, টানা 21 বছর পর, তখনও তিনি একটা খোঁচা দিতেন বিএনপিকে মাঝে মধ্যে। আর এরপরে 17 বছর তো এক টানা দিয়েছেন যে বিএনপি জিয়াউর রহমান হত্যার বিচার করে না কেন। কারণ একটা আলোচনা আছে, যে বিচারটা হয়েছিল, যে সম্ভবত 12-13 জনের ফাঁসি হয়েছিল, সেটা কিন্তু জিয়া হত্যার বিচার ছিল না, সেটা ছিল সেনা বিশৃঙ্খলার বিচার, সেনা বিদ্রোহ চেষ্টার বিচার। কিন্তু আমাদের এখানে আমরা যখন একটা বাজারে ফোকাস করি, ঠিক ওইটা কিন্তু চলতে থাকে, ওইটার কারেকশন থাকে না তেমন।
এইবার গত দুদিন থেকে জিয়া হত্যার বিচার কথাটা সামনে খুব একটু বেশি এসেছে। মোজাফফর হোসেন গ্রেপ্তারের পর মোজাফফর বা তাকে হোসেন খুঁজে পাওয়ার পর। তো তখন তিনি পত্রপত্রিকায় খুব প্রাসঙ্গিক ছিলেন। তখনকার গণমাধ্যম আজকের মতো ছিল না। আমার যতটুকু মনে আছে একজন পাঠক হিসাবে তো বর্ণনাটা আসতো, কে প্রথম সামনে আসলেন, তখন এই মোজাফফর সাহেবের নামটা আসতো। আরেকজন সম্ভবত কর্নেল নূর, এরকম একটা নাম সামনে আসতো, যে কে আগে গুলিটা করেছেন। এগুলো ছিল শুধুই বর্ণনা, একতরফা। তো মোজাফফরের বিষয়টা দুইটা বিষয় আছে, একটা আছে হত্যাকাণ্ড ঘটিয়েছেন, আবার লাশ গুমও করেছেন। যেটা এখন আমরা বলছি কবর দেওয়া হয়েছিল রাঙ্গুনিয়ায়, সেটা যত না কবর ছিল তার চেয়ে বেশি ছিল সেটা লাশ গুম করা। তার মানে অপরাধের ধরনে কিন্তু এখানে একটু মাত্রা যোগ আছে। আর রাজনৈতিক অংশ হচ্ছে, বলা হয় আর অনেক রাজনৈতিক বিশ্লেষণে বলেন যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান 3.5-4 বছরে তার কর্মকাণ্ডে যত না জনপ্রিয় হয়েছিলেন, মৃত্যুর পর তিনি আরো বেশি জনপ্রিয় হয়ে গিয়েছিলেন। এখন পর্যন্ত বলা হয়, তুলনা করা হয়, ফয়সালা আসে না, কেউ কেউ দেখবেন বিষয়টা সামনে আনে। জানাজা কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যেখানে হয়েছিল মানিক মিয়া এভিনিউতে, বেগম খালেদা জিয়ার জানাজা ওখানে হয়েছিল। এই দুটি বাংলাদেশের ইতিহাসে বৃহৎ জানাজা। তো প্রশ্ন থাকে কোনটাতে বেশি হয়েছিল। তো ওই প্রশ্নে না গেলেও, কারণ জনসংখ্যার তখনকার আর এখনকার তুলনা করলে বড় ছোট নির্ণয় করাটা, অনুপাত করাটা একটু কঠিন হবে। যখন ঘটনাচক্রে এই মোজাফফর ধরাই পড়লেন, একদম চাঞ্চল্যকর সিনেমেটিক কাহিনীকেও কিন্তু হার মানায়, যে একটি লোক 45 বছর পলাতক ছিলেন। তো বর্ণনা এখন পর্যন্ত যতটুকু এসেছে যে মাঝে মধ্যে তিনি দেশে ছিলেন, মাঝে মধ্যে বাইরে ছিলেন, ভারতের কথা একটু বেশি আসছে, সাথে বোধহয় আরেকজনও ছিলেন, ওনারা দুজন। আবার রাষ্ট্রের অজানা ছিল। হ্যাঁ, এগুলো আলোচনায় ছিল, খণ্ডিত। রাষ্ট্রের অজানা ছিল না নিশ্চয়ই। এখন পরিষ্কার হবে যে রাষ্ট্রের অথবা যখন যারা ক্ষমতায় ছিলেন তারা কি কতটুকু জানতেন। তো ওই সময় রাজনৈতিক দুইটা বিষয় কিন্তু খুব উল্লেখ করতে হয়। স্যার ভাই একটু বলেছেন মঞ্জুর হত্যাকাণ্ড একই সময়ের ঘটনা, যে যাবতীয় দোষারোপ গোটাটা মঞ্জুরের উপর, তারও বলার কিছু ছিল, কথা ছিল। মৃত্যুর আগে তার আকুতি ছিল যে আমাকে কিছু কথা বলতে দেয়া হয়নি। আচ্ছা, এই একটা। আর আরেকটা বিষয়, মাঝে মধ্যে আওয়ামী লীগ যখন খোঁচা দিত বিএনপিকে, যে বিএনপি জিয়া হত্যার বিষয়টা সিরিয়াসলি নেয় না কেন, তো আমি কয়েকটা দিন ওই সময় বিএনপি বিট করেছি। বিএনপির লাইনের লয়ারদের কারো কারো মধ্যে অথবা রাজনীতিকদের কারো কারো মধ্যে কথা হতো, খোঁচা দেয়া, শুধু কোনো ডকুমেন্টেড না, যে শেখ হাসিনা 81 সালে দেশে ফেরার 13-14 দিনের মাথায় কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হলেন। তাহলে আইনে অথবা বিচার প্রশ্নে শেখ হাসিনাকে ওখানে সম্পৃক্ত করা যায় কিনা। শেখ হাসিনাকে কিন্তু এরশাদকে তো করাই যায়, শেখ হাসিনাকেও করা যায় কিনা। কিন্তু এগুলো ছিল শুধুই আলোচনার জন্য। জি, এগুলো শুধু আলোচনার জন্যই আলোচনা। আর আমরা কিন্তু একটা জিনিস গত 5-7 দিন ধরে একটা জিনিস আবার খেয়াল করছি, কর্নেল অলি আহমদ গত কয়েকদিন ধরে প্রেসিডেন্ট জিয়া হত্যাকাণ্ডের কথাটা একটু ঘুরিয়ে ফিরিয়ে আবার নতুন করে আনতে শুরু করেছিলেন মাত্র, যে তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পরামর্শ দিয়েছিলেন ঢাকার বাইরে না থাকতে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঢাকার বাইরে না যেতে পরামর্শ দিচ্ছেন। তো কাকতালীয় ভাবে এই সময়ে মেজর মুজাফফর গ্রেপ্তার। তো আশা করা যায় গণমাধ্যমের যেহেতু কাজের ধরন ধারা আগের চেয়ে অনেক বদলেছে, তথ্যের প্রশ্ন আমরা বোধহয় পুরনো কিছু তথ্য অথবা কানাঘুষোগুলো তথ্যের মতো করে নতুন করে পেতে থাকবো, এবং পাওয়াই উচিত, পরিষ্কার হওয়া উচিত, যেন কারো এইগুলো নিয়ে খোঁচা দেওয়ার সুযোগ না থাকে, তাচ্ছিল্য করার সুযোগ না থাকে। তো সেই একটা সন্দিক্ষণে এই মুহূর্তে আমরা আছি। জি, এবং মঞ্জুর সাহেবের হত্যা আসলে এই ঘটনাকে আরো রহস্যজনক করে তুললো। এটি নিয়ে আসলে আমি ব্যারিস্টার সারওয়ারের মতামত জানতে চাই, আপনার কাছে জানতে চাই, তখন যে বিচার প্রক্রিয়াটা সম্পন্ন করা হয়েছিল, এবং বলা যায় যে সমালোচকদের মতে বিচারটি ছিল অনেক তড়িঘড়ি এবং আসামিরা যথাযথ আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি। এবং যেটা মোস্তফা কামাল ভাইও বললেন যে হয়তো মঞ্জুর সাহেবের অনেক কিছু বলার ছিল, হয়তো সেটি আমরা জানতে পারিনি। তদন্ত কমিশন গঠন করা হলেও সেই বিচারিক তদন্তের রিপোর্ট কখনো জনসম্মুখে আসলে প্রকাশ করা হয়নি। যেহেতু জিয়াউর রহমান প্রেসিডেন্ট ছিলেন, নিশ্চয়ই এই ঘটনার সমস্ত কিছু জনগণেরও জানার অধিকার রয়েছে। আপনি এই বিষয়টিকে আসলে কিভাবে দেখেন? না, দেখুন, যখন
প্রেসিডেন্ট জিয়াকে হত্যাকাণ্ড ঘটিয়েছে কিছু বিপদগামী সেনা অফিসার। সেনা আইনে বলা হয়েছে সেনা সংক্রান্ত যে কোনো ঘটনা, সেটা ইউনিফর্মধারী অফিসার যখন ঘটায় অথবা বাইরেও সেনা সম্পৃক্ত যদি কোনো ঘটনা ঘটে, তখন তাকে কোর্ট মার্শাল করা যায়। আপনি জানেন যে গুয়ান্তানামো বেতে আমেরিকা এই যে আফগানিস্তান অনেকে নিয়ে কোর্ট মার্শাল করেছিল। সো এই কোর্ট মার্শালে যখন বিচার হয়েছে, মূল যারা আসামি তাদের কিন্তু ওখানে বিচার হয়েছে, এবং কোর্ট মার্শালের প্রসিজিওর অনুযায়ী এখানে আপনার এভিডেন্স অ্যাক্ট কার্যকরী, এবং এখানে তার ডিফেন্স সাক্ষী দিতে পারবে, ডিফেন্স লয়ার, তার প্রত্যেকের বলার সুযোগ ছিল। এবং কোর্ট মার্শালের ধরনটি হলো একেবারে দ্রুত বিচার নিষ্পত্তি হয়। তো এই কোর্ট মার্শাল নিয়ে সমালোচনা রয়েছে বিভিন্নভাবে অনেক জায়গায় এটাকে, কিন্তু অনেক দেশে আবার জাতীয়ভাবে কিন্তু কোর্ট মার্শাল দিয়ে বিচার করে অনেকে, যে এখানে নর্মাল বিচার করা যাচ্ছে না, তাকে কোর্ট মার্শাল করা হোক। এই যে গুয়ান্তানামোতে যে উদাহরণ আমি দিলাম, সো কোর্ট মার্শালে যখন বিচার হয়েছে, যারা এই কথাটা বলে যে তাদের সিভিল বিচার হয় নাই, তারা আইনের এই অংশটা মিস করে, যে কোনো অপরাধের যে কোনো একটা আইনে বিচার করলে অন্য আইনে বিচার করার প্রয়োজন হয় না। এটা বাংলাদেশের জেনারেল কলেজেস অ্যাক্টেও রয়েছে। একাধিক আইন দ্বারা যদি অ্যাট্রাক্টেড হয়, সো যেমনটি মোস্তফা কামাল বলল না যে মিউটিনি বিচার হয়েছে, ও মিউটিনি বিচারের ভিতরে হত্যাকাণ্ডের বিচারও ইনক্লুডেড। সো এইটা সেকেন্ড টাইম পেনাল কোডে সিভিল এসে বিচার করা, ওপেন করার কোনো প্রয়োজন ছিল না ওই জন্য। তো এরকম পালিয়ে অনেকে লং টাইম পালিয়ে থাকতে পারে, এর চেয়েও বড় উদাহরণ আছে, 60 বছর 70 বছরও পালিয়ে থেকেছে। হ্যাঁ, ইউকেতে একটা উদাহরণ আছে যে ওখানে এক ভদ্রলোক মিসিং ছিল, তো আইনে আছে 7 বছর যদি মিসিং থাকে তাকে ধরা হবে প্রিজিউম টু বি ডেড। আচ্ছা, সো এখন ইংল্যান্ডে তার ওয়াইফ কেস করে দিয়েছে, আমার হাজবেন্ডকে খুঁজে পাচ্ছি না। তো যেদিন 7 বছর কমপ্লিট হবে, তো ব্রিটিশরা তো ওই ব্রিটিশের মেন্টালিটি বুঝতে পারছে কি হতে পারে। দেখা গেল ও একটা মেয়ে নিয়ে অস্ট্রেলিয়ার একটা রিমোট ভিলেজে, সেইখানে যায়, সে ওইখানে তাকে বিয়ে করে ওইখানে সংসার করতেছে। ওই যে আপনার ইন্স্যুরেন্সের টাকা দিতে হবে, ওই টাকা অ্যাভয়েড করার জন্য ওকে খুঁজে বাইর করছে, অনেক দিন পালাইছিল। তো এইটাই এই পলাতক তো এরা থাকে, এখন ধরা পড়ছে, এখন তার বিচার হবে। এখন তার বিচার হবে, যে বিচারটা অনিষ্পন্ন ছিল তার ক্ষেত্রে সেইটা হবে। তো এবং সেই ক্ষেত্রে আমাদের সামনে সুযোগ আসছে একটা লিসিং মিং, যেটা যে জেনারেল মঞ্জুর কি বলতে চেয়েছিল, যেহেতু উনি মঞ্জুরের স্টাফ অফিসার ছিল, সেই কথাটা এখানে হবে। এবং আমরা আশা করব যে এটা এই বিচারটা সঠিকভাবে হবে। এবং এটা যেহেতু প্রেসিডেন্ট স্কিল্ড, এটা তো জনস্বার্থে, জনগণের জানার অধিকার আছে, জনগণ জানবে। এবং এটা তো অনেকগুলো বই রয়েছে বাজারে, এই যে কর্নেল হামিদ প্রেসিডেন্ট জিয়ার কোর্সমেট ছিল, সেই বইতে আছে, আরো অনেক বই আছে, অ্যান্থনি মাস্কারের বই আছে, ব্রিগেডিয়ার সাকওয়াতের একটা বই আছে, এগুলো মোটামুটি অথেন্টিকেটেড। তখনকার সময়ে সার্কিট হাউসের নিরাপত্তা কিভাবে এত সহজে ভেঙে পড়লো? না, তখন গার্ড রেজিমেন্ট ছিল, একটা সশস্ত্র আর্মি যখন গিয়েছে, এবং সব অফিসার, এখানে কোনো সৈনিক ছিল না, অফিসাররা এই মিউটিনি এইটাকে লিড করেছে। এবং যতগুলো আমরা শুনেছি যে এখানে একটা দাবি আদায়ের ব্যাপার ছিল প্রেসিডেন্ট জিয়াকে দিয়া, কিন্তু এই দাবি আদায়ের ব্যাপারে যে সেখানে এই খুনের গণ্ড ঘটেছে, তো সেখানে এই খুনের বিচার হবে। আর নিরাপত্তা তো সেই সময় প্রেসিডেন্ট, ওইখানে যে 2 জন মারা গেছে, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের 2 জন মারা গেছে। অ্যাকচুয়ালি ওই সেন্সে যদি কেউ মানে টার্গেট করে, টার্গেট কিলিং স্টপ করা ভেরি ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, ওই যে জন এফ কেনেডির কথা বললাম না, একটা চলন্ত গাড়িতে একজন স্নাইপার একটা গুলি করেছিল জন এফ কেনেডিকে। তারপরে বেনজির ভুট্টো কিভাবে কিল্ড হলো, জনসভার ভিতরে সিঙ্গেল একটা গুলি। তো এখানে ওই যে কিলিং মিশন যদি হয়, এবং সেটা সেনাবাহিনীর তারা প্রশিক্ষিত অফিসার, তো সেই জন্য নিরাপত্তা দিলে, সেই নিরাপত্তার নেগলিজেন্স তো ছিল ডেফিনেটলি কিছুটা, যদি নিরাপত্তা যদি আরো স্ট্রং থাকতো। কিন্তু মিলিটারি অফিসার হিসেবে এই কথাটা অনেক সময় আমরা বলি যে 100% সিকিউর বলতে কিছু নাই, যদি এরকম মানে কেউ যদি টার্গেট করে, টার্গেট কিলিং যেটা বলে। সো নিরাপত্তার ব্যত্যয় ছিল, অথবা প্রেসিডেন্ট যে কখনো ভাবে না এই ধরনের ঘটনা ঘটতে পারে, হ্যাঁ, তাকে এটা বলা হয়েছিল সে যেন ওখানে না থাকে। এগুলো ঘটনার পরে অনেক তথ্য আসে সামনে, অনেক তথ্য আসে, এরপরও ঘটনা ঘটে, এরপরও যদি মানে কেউ এরকম টার্গেট করে, তাহলে কোনো না কোনো ভাবে সে মানে দেখা যায় যে ঘটনা ঘটাতে পারে। জি, ধন্যবাদ ব্যারিস্টার এম সারওয়ার হোসেন। এই পর্যায়ে মোস্তফা কামাল, আপনার কাছে জানতে চাই যে এই যে সামরিক বিচারের কথা আমরা বলছি বা আমরা জানি, তাকে আসলে
সত্য উদ্ঘাটনের পথ খুলেছিল, নাকি এই যে দ্রুত বা তড়িঘড়ি শাস্তির মাধ্যমে তখনকার সময়ে রাষ্ট্রীয় স্থিতি ফেরানোটাই লক্ষ্য ছিল? আপনার কি মনে হয়? অবশ্যই রাষ্ট্রীয় একটা স্থিতিস্থাপন অবশ্যই জরুরি ছিল এরকম একটা হত্যাকাণ্ড। তো তখন যেমন এরশাদ সাহেব ইনভলভ ছিলেন কিনা অথবা তার কোনো ইশারা ছিল কিনা ঢাকা থেকে, এগুলোর প্রশ্ন ছিল, ফয়সালা আসেনি। যেমন প্রশ্ন ছিল যে শেখ হাসিনা দেশে ফেরার মাত্র 13-14 দিনের মাথায় হত্যাকাণ্ড, এটার নেপথ্য কোনো কাণ্ডকীর্তি ছিল কিনা। আবার সময়ে সময়ে আরেকটা প্রশ্ন আসতো যেটা নিয়ে বিএনপির রাজনীতি বা জাতীয় রাজনীতি উত্তপ্ত হতো। নাম আসতো সম্পৃক্ততার প্রশ্নে অধ্যাপক বি চৌধুরীর, যে তিনি এত আমানে আসানে পাশের রুমে থাকলেন, তার কিচ্ছু হলো না, তিনি অবৈধ ছিলেন। তো রাজনৈতিক কারণে এটা আওয়ামী লীগ থেকে অভিযোগটা বেশি আসতো, বিএনপি আবার চেপে যেত। আবার দেখা গেল যখন বি চৌধুরীর সাথে যখন বিএনপির বিরোধ হয়ে গেল, তারা আলাদা দলও করে ফেললেন, তখন আবার বিএনপি থেকে প্রশ্ন এটা দিয়ে, তাও আসতো খোঁচা হিসাবে, বিচারের প্রশ্নে নয় কিন্তু। তো ওই জায়গাটাও বোধহয় আমাদের একটা সুযোগও এসেছে বলা চলে, যে পয় পরিষ্কার করার। ওই ক্ষেত্রে বিচারকে আরো অধিকতর স্বচ্ছ এবং প্রশ্নমুক্ত করার জন্য একটা স্বাধীন তদন্ত কমিশনও হতে পারে, যদি এই সময়ের চাহিদা মেটানো হয়। হতে পারে প্রয়োজনে বাইরে থেকে এই ধরনের বিচারের তদন্ত অথবা ক্লু উদ্ধারে পরিষ্কার পরিচ্ছন্নতা আনা, সেই ক্ষেত্রে এক্সপার্ট আনা যেতে পারে। এইগুলো একদিক। দ্বিতীয় দিক হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ, বিএনপির বরাবরে ভাগ্য এরকম, রাজনৈতিক ভাগ্য, কারো কারো বিশ্লেষণে যে জিয়াউর রহমান গিয়েছিলেন ওখানে আসলে মূলত সামরিক কোনো কারণে নয়, সামরিক কোনো অনুষ্ঠানে নয়। ওখানে তখন বিএনপির ব্যাপক বিরোধ ছিল, ঐতিহাসিক বিরোধ কিন্তু বিএনপিতে চিটাগংয়ে, যেটার সিলসিলা বা ধারাবাহিকতা অথবা খণ্ডিত অংশ বিএনপির রাজনীতিতে এখন পর্যন্ত আছে। তো জিয়াউর রহমান সেটা মেটাতে গিয়েছিলেন, মেটাতে পেরেছিলেন কিনা সেই প্রশ্নের উত্তরও আসেনি। পরবর্তী ঘটনায় দেখা গেছে যা মেটাতে পারেননি, যেটার ধারাবাহিকতা এখনো চলছে। তো এরকম একটা অবস্থা সরকার যদি তদন্ত কমিশন একটু পরিষ্কার হতে চাই, যে হচ্ছে এলডিপি চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত ওলি আহমেদ কিন্তু বলেছেন যে জিয়াউর রহমান হত্যার সঙ্গে হোসেন মোহাম্মদ এরশাদ সরাসরি জড়িত ছিলেন, যেহেতু তিনি জিয়াউর রহমানের খুব কাছের একজন সহচর ছিলেন, এবং হত্যার 2 দিন আগে নাকি এরশাদ সাহেব চট্টগ্রামে সফর করেন। আসলে তার এই কথাগুলো কতটুকু গুরুত্ব বহন করে? রাজনীতিতে কখন যে কোনটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কোন কথাটা, কর্নেল ওলি সাহেব এই কথাটা একটু বেশি বেশি বলতেন। তো তখন এখানে কিন্তু একটু যোগ করার বিষয় আছে। এরশাদ এবং শেখ হাসিনার নেতৃত্বে যে একটা মহাজোট হয়েছিল, ডক্টর কামালও ওখানে ছিলেন, মাশাআল্লাহ কর্নেল ওলিও ওখানে ছিলেন ওই মহাজোটে। অল্প কয়েকদিনের মধ্য থেকে কর্নেল ওলিরা ছুটে গেলেন, তখন আর মহাশব্দটা থাকলো না, কিন্তু আওয়ামী লীগ মহাজোট নামে সেটাকে চালিয়েছে। তো এই ধরনের প্রশ্নে গণমাধ্যম কর্মী হিসেবে আমি মনে করব এই ধরনের বাড়তি তথ্য বা বাড়তি খোঁচা দেয়া, এগুলো বিচার ব্যবস্থাকে কিন্তু একটু প্রশ্নবিদ্ধ করে, প্রশ্নবিদ্ধ না করলেও বাধাগ্রস্ত করে। সোজা কথা হচ্ছে, এখন যেহেতু কেঁচো খুঁড়তে সাপ বের হবার একটা আবহ কিন্তু তৈরি হয়েছে, চমৎকার পরিবেশ আছে, জাতির সামনে পরিষ্কার হওয়ার সুযোগ আছে অনেক লুকানো তথ্যের। এরশাদ দুনিয়াতে নেই, তারপরেও তিনি জড়িত ছিলেন কি ছিলেন না সেটা পরিষ্কার করার সুযোগ এসেছে। বি চৌধুরীও দুনিয়াতে নেই, তিনি পাশের রুমে কিভাবে থাকলেন, নিশ্চয়ই সেই সব তথ্য নিরাপদে থাকলেন, বের হওয়ার সুযোগ হয়েছে। যে কারণে বলছি একটি স্বাধীন তদন্ত কমিশন বোধহয় হতে পারে এই সুযোগে, জনস্বার্থে, সেটা অবশ্যই জনস্বার্থে এবং বিচারের স্বচ্ছতার প্রশ্নে। এরকম জায়গায় সরকারের দিক থেকে আমরা আজকে এই সময় পর্যন্ত বেশ দায়িত্বশীলতা দেখছি। এই ধরনের ঘটনা দেখা যায় সরকারি কেউ না কেউ মন চাইলেও একটা বক্তব্য দিয়ে ফেলেন, কিন্তু আমরা এবার একটু ব্যতিক্রম দেখছি। কিন্তু এই প্রশ্নে এখন পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত কি হবে জানি না, রাত পর্যন্ত কি হবে, যে বাড়তি কথা আসেনি, অতিকথন আসেনি, সেটা আমরা অবশ্যই একটু ভালো লক্ষণ বলতে পারি। জি, ধন্যবাদ মোস্তফা কামাল আপনাকে। এই পর্যায়ে ব্যারিস্টার এম সারওয়ার, আপনার কাছে জানতে চাই যে আসলে অনেক
প্রশ্ন চলে আসে যে আসলে হত্যার জেনারেল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যার পরিকল্পনা আসলে কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল, না এটি চট্টগ্রামের কিছু ক্ষুব্ধ কর্মকর্তার সীমিত বিদ্রোহ হিসেবে দেখা হচ্ছিল কিনা, নাকি এর পেছনে আরো বড় ধরনের কোনো সামরিক বা রাজনৈতিক কিছু কৌশল বা কারণও ছিল? আপনি আসলে এটা কিভাবে দেখেন বা কিভাবে ব্যাখ্যা করবেন? না, সেখানে একটা প্ল্যান, যে প্ল্যানটা কি বৈদেশিক ইনভলভমেন্ট আছে কি আছে না, এটা নিয়ে তো অনেক আলোচনা হয়েছে, কিন্তু এইটা ওইভাবে প্রতিষ্ঠিত হয় নাই যে এইটার সাথে পার্শ্ববর্তী কোনো দেশ, এবং এরশাদের বিরুদ্ধে অভিযোগ আসছে, এবং এরশাদের বিরুদ্ধে কিন্তু একটা মামলাও ছিল। জেনারেল মঞ্জুরের ভাই সম্ভবত একটা মামলা করেছিল, এবং আওয়ামী লীগ 15 বছর এই মামলাটা নিয়ে এরশাদের সাথে খেলছে। মামলাটা একবার টার্ম ক্লোজ করে আবার ওপেন করে, ক্লোজ করে আবার ওপেন করে। সম্ভবত এরশাদ বোধহয় মারা যাওয়ার আগে এই মামলাটা বোধহয় নিষ্পত্তি হয়েছে, মানে ডিসচার্জ হয়ে গেছে মামলাটা। তো সেইটাই এখন যেহেতু মেজর মোজাফফর খুব কাছে ছিল, এই যারা কিলিং এর সাথে জড়িত, প্ল্যানের সাথে জড়িত, সেটা কিন্তু একটা প্রতিষ্ঠার সুযোগ আসছে যে এইটা পরিকল্পনাটা কিভাবে হলো, কারা এই পরিকল্পনার সাথে জড়িত সেইটাই। হ্যাঁ, তো এইটা যেহেতু সেনাবাহিনীতে যে কোনো ঘটনা, সেইটা তো সেই সময় তদন্ত হয়েছে ওইখানে, সেনাবাহিনী কর্তৃক তদন্ত হয়েছে, 24 ডিবে সেটার কোর্ট মার্শাল হয়েছে, এবং কোর্ট মার্শালে এটা নিষ্পত্তি হয়েছে। পলাতক একজন আসামি ধরা পড়েছে, আর কেউ পলাতক আছে কিনা আমরা জানি না। এখানে মেজর খালেদ নাম একজন ছিল, সে বোধহয় মারা গেছে, যে ওই ডেড বডি নিয়ে গেছিল, এবং পত্রিকায় দেখলাম জনৈক মেজর শওকত না কার একজনের নাম আসছে। তো এইখানে যারা সেই সময় তদন্ত আদালতে, আর্মিতে এটা বলে কোড অফ ইনকোয়ারি, আসলে কোডটা এটা একটা তদন্ত, সেই তদন্তে যাদের নাম আসছে তাদের ভিতরে আর কেউ পলাতক আছে কিনা সেটাও আমাদের নলেজে নাই। এই মোজাফফরের নাম এখন আমরা দেখলাম, এবং সে এখন অ্যারেস্ট হয়েছে। তো এখানে যেহেতু এটা কোর্ট মার্শালের মধ্যে নিষ্পত্তি হয়েছে, এখন মোস্তফা কামাল যেটা বলে কমিশন কি বাইর করবে এখানে, আই ডোন্ট নো, যে এটা কমিশন, যে পলাতক যদি কেউ থাকে তাকে ধরে এনে বিচারের সম্মুখীন করা, তাহলে এই ব্যাপারটা নিষ্পত্তি হবে। কারণ কুতু বিভিন্ন দেশেই হয়, বিভিন্নভাবে হয়েছে। তো এটা এখন ঘটনা ঘটেছে, অপরাধীদেরকে বিচার করা, বিচার করে দেখে। এবং বাংলাদেশের সেনাবাহিনী সংক্রান্ত বিভিন্ন ঘটনায় আমাদের পার্শ্ববর্তী দেশে তারা এটা ষড়যন্ত্র করার চেষ্টা করে বিভিন্নভাবে। তো সেইটা যদি এখন দেখা যায় যে এখন এই মেজর মোজাফফর যদি তার বক্তব্য বলে না সেটা এটার সাথে জড়িত ছিল, তাহলে এটা প্রতিষ্ঠা পাবে যে এটা করেছে। বাট আমরা রিজনেবল অ্যাজাম্পশন যে রক্ষী বাহিনীর একজন অফিসার, সে রক্ষী বাহিনীর ফার্স্ট ব্যাচের অফিসার মেজর মোজাফফর, এবং সেই এই কিলিং মিশনে ছিল, ডাইরেক্ট সে গুলি করেছে বলে সংবাদপত্রে বেরিয়েছে, সেইটা আবার ফার্দার বাংলাদেশের জনগণ জানতে পারবে, আমরা জানতে পারবো। আমি একটু যোগ করে স্যার, কমিশনের প্রশ্নটা বলছি এই কারণে, পরিষ্কার করার প্রশ্নে, যখন সেই বিচারিকটা চলছিল 81 সালের ওই ঘটনার পর, বিএনপি ক্ষমতায় ছিল বটে, কিন্তু রাষ্ট্রের নিয়ন্ত্রণ ছিল জেনারেল এরশাদের হাতেই। বিএনপির যে বিচারপতি সত্তার সরকার ছিলেন, তিনি আসলে অনেকটা পুতুল সরকারের মতোই ছিলেন। তো দেখা গেল এরশাদ সাহেব তার মতো করে যে বিচারটা করেছেন, সেটা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠেছে তখন, যেটা একটা মন গড়া বিচার। কমিশনের প্রশ্ন বলছি এই কারণে, যখন পরিষ্কার হওয়া উচিত, বিশেষ করে একদিকে রক্ষী বাহিনীর সাথে তার সম্পৃক্ততা ছিল, অথবা রক্ষী বাহিনীতে তিনি ছিলেন, এটা মোটা দাগের প্রশ্ন। দ্বিতীয় দাগের প্রশ্ন, তিনি বা তার মতো আরো কেউ কেউ লুকায়িত আছেন কিনা কোথাও, যদি থেকে থাকেন, প্রশ্ন আসে এই লুকানো কাজে তাদেরকে কারা কিভাবে কখন সহযোগিতা করেছেন। তো সেটা যদি একটা, যেহেতু সুযোগ এসেছে, আপনি আমার সাথে চমৎকার একটা তদন্ত হতে পারে, অন্তত তথ্যের প্রয়োজন। এটা আপনি কমিশন মনে আরেকটা, হ্যাঁ, তদন্তে এটা ঠিকই বলেছেন যে সে সময় এরশাদ যে কোর্ট মার্শালটা করেছে সেইখানে কোনো অবিচার হয়েছে কিনা, কোনো ইনজাস্টিস হয়েছে কিনা, মিসক্যারেজ অফ জাস্টিস হয়েছে কিনা, সেইটাও কিন্তু ওপেন হবে এইখানে। ডেফিনেটলি এই ঘটনাটা যেহেতু আর্মির কাছে হ্যান্ড ওভার করেছে, তো আর্মির প্রসিজার অনুযায়ী কিন্তু এটা তদন্ত হবে, এবং এই তদন্তে কিন্তু এইগুলো সব আসবে যে সেই সময় এরশাদ সেনাপ্রধান ছিল এবং তার নির্দেশে কোনো মিসক্যারেজ অফ জাস্টিস হয়েছে কিনা, এবং অন্য কেউ কাউকে যদি বিনা কারণে ভিক্টিমাইজ করা যায়, সেটাও সামনে আসতে পারে। সো আমি মনে করি যে এই যে লিঙ্কটা, যে ষড়যন্ত্র কারা করেছে, প্ল্যানিংটা কি ছিল, এইগুলো সব সামনে আসার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। এবং দেশের বাইরে থেকেও এক্সপার্ট আনা হবে কিনা, প্রয়োজনে তো আনা হতে পারে, দরকার মনে করলে। আরেকটা চরিত্র এখানে একটু উল্লেখ করতে চাই, নইলে অসম্পূর্ণ থেকে যাবে। তিনিও মারা গেছেন বছর কয়েক আগে,
ওসি কুদ্দুস নামে একজন চরিত্র তখন কিন্তু খুব আলোচিত ছিল। আচ্ছা, প্রচার ছিল যে ওসি কুদ্দুসও এরশাদের বিশেষ নির্দেশিত বা অ্যাসাইন্ড হয়ে মঞ্জুর হত্যায় ভূমিকা রেখেছিলেন বা তিনিই গুলি করেছিলেন, এমন তথ্য কিন্তু তখন খুব আলোচিত ছিল। তো পরবর্তীতে ওসি কুদ্দুস কিন্তু আরেকজন জেনাতন ওসি কুদ্দুস থাকেননি, তিনি বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের, ইন্স্যুরেন্স সেক্টরের বিশাল এক তারকা বনে গিয়েছিলেন, সেটা জেনারেল এরশাদের বদান্যতায়। যে কারণে একটা যদি সুন্দর কমিশন হয়, স্বাধীন কমিশন, তথ্যের প্রয়োজনে বোধ আমরা একটু সমৃদ্ধ হতে পারি। ওই টি গার্ডেন থেকে গ্রেপ্তার করেছিল এই ওসি কুদ্দুস। আচ্ছা, তো ওসি কুদ্দুস এসে এটা তাকে ওই যে ক্যান্টনমেন্টে হস্তান্তর করে। তো সেইখানে ওই কোনো বইতে আসছে যে সুপার আই রিমেম্বার ক্যাপ্টেন আজাদ নামে একজন তাকে সরাসরি গুলি করে হত্যাকাণ্ড ঘটানো হয়। এই ওসি কুদ্দুসের বিষয়টা একটু আপনার কাছে তো সেই জন্য যখন জিয়া নিহত হলো, প্রেসিডেন্ট জিয়া, তারপর এরশাদ টেক ওভার করলো 24শে মার্চ, ৭ সরকার সময় ছিল। তো এই যে একটা লিঙ্ক যে তারা রাইভালরি ছিল, প্রেসিডেন্ট জিয়া কিলিং এবং এরশাদ জড়িত হয়ে যেতে পারে, তো এইখানে কিছু লিঙ্ক থাকতে পারে। ইয়েস, সেইটা এই তদন্তে বের হবে বলে আশা করা যায় এইটা। এবং ওই যে কথাটা বললাম যে জেনারেল মঞ্জুর কি বলতে চেয়েছিল, সেই কথাটা তো শোনা হয় নাই। তো উনি সেটা যেহেতু প্ল্যানিং এর অংশ হিসেবে ছিল, স্টাফ অফিসার ছিল, জিটু অফ সেটা ভাইটাল স্টাফ অ্যাপয়েন্টমেন্ট, তো সেইটা জানার। এবং এরপরে আওয়ামী লীগ যখন আসছে, আওয়ামী লীগ তো আর এই বিচার করবে না। হ্যাঁ, তো যতদিন বিএনপি ক্ষমতা ছিল তারাও এটা এরকম ওইভাবে সামনে আসে, ওইভাবে গুরুত্ব দেন না তারা। এবং জেনারেল মঞ্জুর আসলে কি বলতে চাইছেন এটা কি জানার কোনো সুযোগ আছে কিনা আসবো এই প্রসঙ্গে, তবে একটি বিরতির পরে ফিরে আসছি সপ্তাহের দেশ। আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ সন্ধ্যায়। এ পর্যায়ে মেজর ব্যারিস্টার এম সরওয়ার হোসেন, আপনার কাছে আরেকটি বিষয় ক্লিয়ার হতে চাচ্ছি যে আপনি আমাদের অনুষ্ঠানের শুরুতেই বলেছিলেন যে পলাতক কোনো ব্যক্তির কোর্ট মার্শাল হয় না, তাহলে এক্ষেত্রে পরবর্তী বিচারের যে প্রক্রিয়াগুলো বা সেক্ষেত্রে বিচারের কোন কোন ধাপ ফলো করা হবে বা কি করা হবে বিচারের ক্ষেত্রে? ওই যে আমি শুরুতে বললাম যে আরেকটা তদন্ত হবে, সেই তদন্তের ভিতরে বের হয়ে আসবে যে 81 সালের যে তদন্তটা হয়েছে সেই তদন্তে তার বিরুদ্ধে কি সুপারিশ ছিল, কি ফাইন্ডিং ছিল, সেটা আরেকটা নতুন করে তার বিচার করার জন্য আরেকবার কোর্ট মার্শাল কনভেন করবে সেনাবাহিনী, সরকার যে সিদ্ধান্ত নেয়। তো আমি আশা করি তার কোর্ট মার্শালই হবে। তো আগে মোস্তফা কামাল যে ইস্যুটা বলছে, ওই ইস্যুটা আমি আরেকটু এমফাসিস করি যে এরশাদের সাথে তো বিএনপির রাইভালরি ছিল। তো এই রাইভালরিতে এরশাদ ছিল মুক্তিযোদ্ধা, ছিল না মুক্তিযোদ্ধা। এরশাদ মুক্তিযুদ্ধে পার্টিসিপেট করে না এবং ইন্ডিয়াতে ট্রেনিংও করেছে। আচ্ছা, তো তারপরে সে এই মার্শাল ল জারি করে 1982 সালে, আমার মনে আছে যে ওই মেট্রিক পরীক্ষার শেষ যেদিন হবে সেই দিন সে মার্শাল ল জারি করলো 24শে মার্চ। ওই দিন আমাদের পরীক্ষার শেষ দিন ছিল বোধহয়। তো মার্শাল জারি করে তার এই যে রাইভালরি এইটা এবং সে যখন সেনাপ্রধান ছিল, পরে সে চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর, তার সেনাপ্রধান থাকাকালীন যে এই কোর্ট মার্শালটা হলো, এইখানে কোনো অফিসার হয়েছে কিনা এইটা এই তদন্তে আসতে পারে। এই মুজাফফর যে অ্যারেস্ট হলো, মেজর মুজাফফর, এর ভিতর থেকে এই জিনিসটা রিভিল্ড হতে পারে যে ওই বিচারটা কতখানি সঠিক বিচার হয়েছে। তো এখানে আমরা যাদেরকে সে সময় ফাঁসি দেওয়া হয়েছে, কাউকে কোনো ক্লেম শুনে নেই যে তাকে দেওয়া হয়েছে, ওরকম মানে আসে না। এবং এরশাদের বিরুদ্ধে তো মামলা ছিল, অনেক বছর এই মামলাটা ছিল, জেনারেল মঞ্জুরের ভাই সেই মামলাটা করেছে। এবং এই হাসিনা মানে আওয়ামী লীগ সরকার পুরো সময়টা এরশাদকে নিয়ে এই মামলাটা দিয়ে খেলছে রাজনৈতিকভাবে। হ্যাঁ, মামলাটা একবার শেষ হয়ে যায় আবার অ্যালাইভ করে, শেষ হয়ে যায় আবার, এইভাবে পুরো সময় তাকে একদম করে সাবসার্ভিয়েন্ট করে রেখেছে পুরো সময়টা। এখানে একটু যোগ করতে চাই সামান্য সরওয়ার ভাই, আমি রাজনীতিতে আলোচনা হতো, আমাদের রাজনীতির একটা দুর্ভাগ্য আছে, রাজনীতিবিদরা কিন্তু চট করে একটা সাবজেক্ট মাঠে ছেড়ে দেন, দুদিনের মধ্যে তারা কিন্তু এটা টিস্যুর মতো ইস্যু করে দিতে পারেন, উড়িয়ে দিতে পারেন, আরেকটা নিয়ে আসেন। আমাদের সেনাবাহিনীকে ক্ষতিগ্রস্ত করার জন্য, দুর্বল করার জন্য মুক্তিযোদ্ধা অফিসারদেরকে নানান ছুতায় নানান কারণে কিন্তু কোণঠাসা করা হয়েছে বিভিন্ন সময়ে। এই প্রশ্নটা উঠেছিল যে জিয়া হত্যা অথবা সেনা বিদ্রোহের বিচারের প্রশ্নে যাদের মৃত্যুদণ্ড হয়েছিল প্রায় সবাই মুক্তিযোদ্ধা অফিসার। বলা হয়ে থাকে যে এরশাদ সাহেবকে দিয়ে কোনো না কোনো মহল অথবা কোনো না কোনো পক্ষ, যদিও
তথ্যগতভাবে তিনি ওপারের মানুষ, কুচবিহারের মানুষ, তো তাকে দিয়ে সেটা করানো হয়েছে কিনা। আরও একটা প্রশ্ন আছে এখানে, আমার যতটুকু ভাষা মনে পড়ে, মুক্তিযুদ্ধের পর একটা আলোচনা এসেছিল যে সেনাবাহিনীর মধ্যে যারা যুদ্ধ করেনি তাদেরকে নিয়ে কি হবে। তো এই করণীর মধ্যে আবার একটা রকম ফের এসেছিল যে কে কে সুযোগ থাকা সত্ত্বেও করেনি। আচ্ছা, এর মধ্যে এরশাদ সাহেবের নাম আছে, আরো অনেকের নাম আছে। তিনি বরং ওই যুদ্ধকালে দেশে বোধহয় একাধিকবার এসেছিলেন ছুটিতে এবং প্রটোকল নিয়েই ঘোরাফেরা করেছিলেন। আবার বলা হয়ে থাকে পশ্চিম পাকিস্তানে তিনি ছোট্টখাট্ট একটা কোর্টের ট্রায়ালের বিচারকও ছিলেন। যুদ্ধ চলাকালে এরশাদ সাহেব কোথায় ছিলেন? পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তান, আচ্ছা। দুই একবার দেশে এসেছেন। আচ্ছা। তার মামা ছিলেন রিয়াজ উদ্দিন ভোলামি, আওয়ামী লীগের খুব প্রভাবশালী নেতা। তো কিছু কিছু বইতে এই কথাও এসেছে যে যখন ক্রাইটেরিয়া ঠিক করা হলো যে কারা যুদ্ধ করেননি, একটা তাদের কি হবে, আরেকটা হচ্ছে যে কারা সুযোগ থাকা সত্ত্বেও যুদ্ধ করেননি, কারা চেয়েছিলেন যুদ্ধ করতে কিন্তু পারেননি। দেখেন ভাগগুলো কিভাবে করা হয়েছিল, চমৎকার। কিন্তু যে মুক্তিযুদ্ধ মানে যুদ্ধ করেননি, তাহলে কেন করেননি? ইচ্ছা করে করেননি, সুযোগ থাকা সত্ত্বেও করেননি, বরং এরশাদ সাহেবকে বলা হয় যে যারা যুদ্ধ করতে চেয়েছিলেন ওখান থেকে পশ্চিম পাকিস্তান থেকে পালিয়ে আসার চেষ্টা করেছেন, ধরাও পড়েছেন কেউ কেউ, তাদের একটা ছোট্টখাট্ট বিচার হতো। ওই বিচারকদের একজন ছিলেন জেনারেল এরশাদ। তো এখন হয়তো এগুলো আমরা তো রাজনীতিবিদদের কাছ থেকে এসব তথ্যগুলো পেয়েছি বা পাই সময়ে সময়ে, কিন্তু রাজনীতিবিদদের তথ্য একটা বলা হয় যে সুযোগ মতো তথ্য, যার যার জুত মতো কথা বলেন তারা। আমার মনে হয় এবার যেহেতু সুযোগ হয়েছে, এরশাদকে তো আবার কবর থেকে তুলে এনে আবার বিচার করা হবে না, কিন্তু তথ্যের প্রশ্নে কতগুলো তথ্য পরিষ্কারের কিন্তু একটা মহা সুযোগ হয়েছে এবার। আবার যেহেতু সেনাবাহিনী এই বিচারটা করবে, কোর্ট মার্শাল করবে, আমার বিশ্বাস যে এই নিয়ে কারো খুব রাজনীতি করার সুযোগও হবে না। সঠিক তথ্য আমরা হয়তো বা পেতে থাকবো, যেহেতু গণমাধ্যমেরও এখন তথ্য আরো খোঁজার একটা তাড়না আমাদের মধ্যে তৈরি হয়েছে। আর তথ্য এমনিতেও লুকানো যায় না, বিকৃত করা যায় মাঝে মধ্যে, লুকানো যায় না। তো সেটা আমাদের তথ্যের প্রয়োজনে গণমাধ্যমের একজন কর্মী হিসেবে আমি মনে করব সেটা আমাদের জন্য তথ্য প্রাপ্তির একটা সুযোগ এনে দিয়েছে। আর একটা জিনিস এখানে অ্যাড করতে হবে যে আমরা বিভিন্ন সময় দেখতে চাই যে রয়ের যে একটা ডার্টি প্লে বাংলাদেশে, যে ইন্ডিয়া বাংলাদেশের আর্মির প্রফেশনালিজমকে অনেক সময় ক্ষতিগ্রস্ত করতে চায়, যেটা গত 15 বছর করেছে। এবং বলা হয়ে থাকে যে এই পার্শ্ববর্তী দেশের যে ইন্টেলিজেন্স সংস্থা নো হোয়ার দে আর সাকসেসফুল আদার দ্যান বাংলাদেশ। এবং বাংলাদেশের আর্ম ফোর্সেসে অনেক অফিসারকে বলা হতো যে রয়ের চিফ কোঅর্ডিনেটর লেফটেন্যান্ট জেনারেল মুজিব যে পালিয়ে গেছে, এবং এই জুলাই আন্দোলনে যারা খুন করছে এর ভিতরে ধারণা করা হয় 200 থেকে 300 শুটার আসছিল ইন্ডিয়ান, এবং তাদেরকে টারমাক থেকে উঠাই দেওয়া হয়েছে। তো এই যে মোজাফফর ধরা পড়েছে, অ্যারেস্ট হয়েছে, এইখানে এটাও আলাদা দরকার যে এই বাংলাদেশের সেই সময় রয়ের ইনফ্লুয়েন্স ছিল কিনা, সেইটাই এখানে আসবে। ওই সেই প্ল্যানে যে এরশাদ সাহেব নিজে ইন্ডিয়া জন্মগ্রহণ করছে, তার উপরে ইন্ডিয়ার একটা প্রভাব রয়েছে। এবং সে মাত্র 17 দিন আগে শেখ হাসিনা বাংলাদেশে আসছে, এবং বাংলাদেশ ওয়াজ টেকিং অফ। এই ধরনের নেতা যদি বাংলাদেশ থাকে, বাংলাদেশের অনুন্নয়নের 2টা কারণ আমি বলে থাকি। একটা হলো আমাদের নেইবারিং কান্ট্রি ইন্ডিয়া, আর একটা হলো ধর্মন্ধতা, আর একটা হলো লেজুভিত্তিক ছাত্র রাজনীতি। এইটা বাংলাদেশের ডাইরেক্ট, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, বাংলাদেশের উন্নয়নের সবচেয়ে বড় বাধা। তো বাংলাদেশে একটা ভালো নেতা আসুক, বাংলাদেশে ভালো রাজনীতি হোক, বাংলাদেশে ন্যায্যতা ফেরত আসুক, বাংলাদেশ টেক আপ করুক, এইটা যায় না। কারণ তাদের 7 সিস্টার আবার স্বাধীন হয়ে যেতে পারে, বিভিন্ন জিওপলিটিক্যাল ইকুয়েশন এখানে রয়েছে। তো সেই জন্য এই তদন্তে এইটাও ওপেন আপ হইতে পারে, এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে যে কোনোভাবে রমুক্ত করতে হবে, যে কোনোভাবে। বাংলাদেশকে স্বাধীন সার্বভৌমত্ব বজায় রাখতে হলে এটাকে রমুক্ত করতে হবে। এই দাবি কিন্তু এখন বিভিন্ন জায়গা থেকে উঠছে, এবং এই তাদেরকে একটা এয়ারফোর্স অফিসার মাত্র 10 বছর শাস্তি হয়েছে। আমরা বলছিলাম তার ফাঁসি হওয়া উচিত ছিল। এইটা পাকিস্তান আর্মিতে, নেপাল আর্মিতে, শ্রীলঙ্কার আর্মিতে আপনি কল্পনাই করতে পারবেন না। একটা দেশের জনগণের পয়সায় বেতন নিয়ে দেশের স্বার্থে ইউনিফর্ম পরে সেই আরেকটা দেশের এজেন্ট হবে, এটা অকল্পনীয়। তাহলে এই ইস্যুগুলো সামনে আসা দরকার।
নিশ্চয়ই যে 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 এই পার্শ্ববর্তী দেশের যাদের বিরুদ্ধে মূলত সশস্ত্র বাহিনী প্রিপেয়ার থাকে। আমরা মিলিটারি ট্রেনিং করতাম, সেখানে গ্রিনল্যান্ড এবং ওল্ড প্ল্যান থাকতো। ওল্ড প্ল্যানকে পোট্রে করা হতো যে এটা ইন্ডিয়া, তো সেই আমাদের প্রস্তুতি থাকে যাতে ইন্ডিয়ার অ্যাগ্রেশন হলে তাদেরকে রক্ষা, বাংলাদেশ কিভাবে প্রোটেক্টেড হবে। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে আপনারা যে ভিডিওটি দেখতে পেয়েছেন, যে মেজর মুজাফফর হোসেনকে নিয়ে যে ভিডিওগুলি দেখলেন এবং শহীদ জিয়াউর রহমান রাষ্ট্রপতি তাকে নিয়ে যে ভিডিওগুলি দেখলেন, এই ভিডিওগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই মেজর মুজাফফর হোসেন এবং রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।